অধ্যায় ৮৪ এলিজাবেথ বোনের চেহারায় অবিশ্বাসের ছাপ দেখে ক্লাইনের হঠাৎ মনে হল এটাই ভালো সুযোগ। সে তাকে ভালো করে দেখে নিল, তারপর একটু গম্ভীর গলায় বলল, মেলিসা, আমার মনে হচ্ছে তুমি আজকের এই ভোজসভার প্রতি যথেষ্ট সম্মান দেখাচ্ছ না। মানে? মেলিসা বেশ অবাক হয়ে তাকাল। ক্লাইন ওর গলার দিকে আঙুল তুলে দেখাল। একজন লেডি হিসেবে তোমার গলায় এমন একটা নেকলেস থাকা উচিত ছিল যেটা ওই জায়গাটাকে আরেকটু ফুটিয়ে তোলে। বোনকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই সে হাসল। তারপর পকেট থেকে একটা রূপোলি অ্যামুলেট বের করে আনল, যেটার চারপাশটা দেবদূতের ডানার মতো করে মোড়ানো। ভাগ্যিস আমি তোমার জন্য একটা তৈরি করে রেখেছিলাম। মেলিসা প্রথমে একটু চমকে গেল, তারপর জিজ্ঞেস করল, এটার দাম কত নিল? বোন, তোমার দুশ্চিন্তাগুলো আসলেই খুব অদ্ভুত। ক্লাইন মনে মনে একটু হাসল, তারপর শব্দ করে হেসেই বুঝিয়ে বলল, এটা আসলে খুব বেশি দামি না। এটা অসম্পূর্ণ অবস্থায় ছিল, তাই আমি আগে দেখা একটা জিনিসের অনুকরণ করেছি। তারপর সেটার ওপর আশীর্বাদের মন্ত্র আর সুন্দর সুন্দর নকশা খোদাই করে দিয়েছি। তুমি খোদাই করেছ? মেলিসার মনোযোগ এবার আসলেই ঘুরে গেল। কেমন হয়েছে? আমার কাজটা তোমার কেমন লাগল? ক্লাইন এই সুযোগে অ্যামুলেটটা বোনের হাতে ধরিয়ে দিল। মেলিসা সেটা ভালো করে পরখ করে দেখল, তারপর আলতো করে নিজের ঠোঁট কামড়াল। চারপাশের এই দেবদূতের পালকগুলো আমার বেশ পছন্দ হয়েছে। আমার খোদাই করা মন্ত্র আর প্রতীকগুলো যদি তোমার কাছে কুৎসিত মনে হয়, তাহলে সোজা বলে দিলেই তো পারো। এত ঘুরিয়ে বলার কি দরকার? একটা অ্যামুলেটের আসল দাম তো এর কার্যকারিতায়। ক্লাইনের ঠোঁটের কোণ একটু বেঁকে গেল। সে যেই বোনকে ওটা গ্রহণ করার জন্য জোর করতে যাবে, ঠিক তখনই দেখল মেলিসা বেশ জোর করেই নেকলেসটা গলায় পরে নিল। তারপর খুব সাবধানে অ্যামুলেটটার অবস্থান ঠিক করে নিল, একদম নিখুঁত। ক্লাইন তাকে আপাদমস্তক দেখে নিয়ে একটু বাড়িয়েই প্রশংসা করল। মেলিসা ওর দিকে একবার তাকাল, তারপর নিজের অ্যামুলেটটার দিকে চোখ নামাল। সে বেশ নিরুত্তাপ গলায় বলল, ক্লাইন, তুমি তো আগে কখনো এমন ছিলে না। এমন অদ্ভুত আচরণ করছ। হয়তো আমার ভালো চাকরিটার কারণে। একটা মোটামুটি ভালো আয় থাকায় আমি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছি। ক্লাইন বোনের কথায় বাধা দিয়ে আগেই একটা ব্যাখ্যা দাঁড় করাল। দীর্ঘশ্বাস। যদিও আমি আসল ক্লাইনের স্মৃতির টুকরোগুলো পেয়েছি, যার কারণে বড় বড় ব্যাপারগুলোতে নিজেকে স্বাভাবিকভাবে উপস্থাপন করতে পারি, কিন্তু কিছু সূক্ষ্ম পার্থক্য তো থেকেই যায়। আমি এখনও নিজের আসল ব্যক্তিত্বটাই প্রকাশ করতে অভ্যস্ত, বিশেষ করে যখন আমি বেনসন আর মেলিসার আরও কাছাকাছি আসছি, আরও আপন হয়ে উঠছি। সে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। মেলিসা মনে হয় তার ব্যাখ্যাটা মেনে নিল, তারপর ঠোঁট উল্টে বলল, তুমি যে এমন হয়েছ, এটা সত্যিই খুব ভালো, দারুণ ব্যাপার। দুজনের ছোটখাটো কথার মাঝেই বেনসন পোশাক বদলে নিচে নেমে এলো। তার পরনে একটা সাদা শার্ট আর কালো ভেস্ট দেওয়া টাক্সেডো, কালো রঙের বোটাই আর লম্বা সোজা ট্রাউজার্স পরা অবস্থায় তাকে দেখে মনে হচ্ছিল যেন পুরোপুরি বদলে গেছে। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর সফল হওয়া কোনো ব্যবসায়ীর মতো লাগছিল তাকে। পেছনের দিকে সরে যাওয়া চুলের রেখাটাও সেই সফল ব্যবসায়ীর মতোই। ক্লাইন মনে মনে হাসল। চমৎকার বেনসন, তোমাকে দারুণ মানিয়েছে। 2 হাত ওপরে তুলে একটা উজ্জ্বল হাসি দিয়ে সে বলল। পাশ থেকে মেলিসাও একমত হয়ে মাথা নাড়ল। বাস্তবতা বলছে আমার চেয়ে আমার পোশাকটাই বেশি গুরুত্বপূর্ণ। বেনসন নিজেকে নিয়ে একটু মজা করেই মন্তব্য করল। ক্লাইন সুযোগ বুঝে বাকি অ্যামুলেটটা বের করে আনল। আগের ব্যাখ্যাটাই আবার দিয়ে সে বলল, আমি তোমার জন্য একটা তৈরি করেছি, খারাপ না, আমি এটা সাথে রাখব। কোনো রকম ঝামেলা ছাড়াই বেনসন ওটা নিয়ে নিল, তারপর একটু রসিকতা করে বলল, ক্লাইন, তুমি যদি হঠাৎ করে চুল স্টাইল করা, পোশাক বানানো, ঘড়ি ঠিক করা, এমনকি কোঁকড়া চুলের বেবুনদের খাওয়াতেও শিখে যাও, তাহলেও আমি খুব একটা অবাক হব না। জীবন তো এমনই, নানা চমকে ভরা। ক্লাইন হেসে উত্তর দিল। এরপর ভাইবোনেরা নিজেদের একটু গুছিয়ে নিয়ে মূল দরজা দিয়ে বেরিয়ে এলো। তারা একটা ট্র্যাকলেস পাবলিক ক্যারিয়েজ ভাড়া করল আর নর্থ বরোর ফ্যানিয়া স্ট্রিটে পৌঁছাল, যেখানে সেলেনার বাড়ি। উড পরিবারও একটা টেরেস হাউসে থাকত, তবে ক্লাইনদের বাড়ির মতো না। তাদের একটা বারান্দা ছিল, সামনে একটা ছোট্ট লন থাকায় বাড়িটাকে খুব ছিমছাম আর রুচিশীল মনে হচ্ছিল। কলিং বেল বাজানোর পর ক্লাইন, বেনসন আর মেলিসাকে মাত্র 10 সেকেন্ডের মতো অপেক্ষা করতে হল। এরপরই তারা আজকের দিনের মূল আকর্ষণ সেলেনাকে দেখতে পেল। মাথা ভর্তি ওয়াইন রেড রঙের চুল নিয়ে মেয়েটা আনন্দে মেলিসাকে জড়িয়ে ধরল। তোমার এই পোশাকটা আমার খুব পছন্দ হয়েছে, তোমাকে এতে অসাধারণ সুন্দর লাগছে। সেলেনার পাশেই দাঁড়িয়েছিলেন তার বাবা, মিস্টার উড। তিনি ব্যাকল্যান্ড ব্যাংকের টিঙ্গেন ব্রাঞ্চের একজন সিনিয়র এমপ্লয়ি। স্বাগত আমাদের সম্মানীয় বড় ভাই, স্বাগত আমাদের তরুণ ইতিহাসবিদ। তিনি একটু বাড়িয়েই বেনসন আর ক্লাইনকে সম্ভাষণ জানালেন। তরুণ ইতিহাসবিদ আমি যে একজন বিবেকবান মানুষ, সেই বর্ণনাটাও তো জুড়ে দিতে পারতেন। ক্লাইন মনে মনে আপত্তি জানাল, তবে সে নিজের টুপিটা খুলে হেসে উত্তর দিল, মিস্টার উড, আমার ধারণার চেয়েও আপনাকে অনেক বেশি প্রাণবন্ত আর তরুণ দেখাচ্ছে। তার এই তোষামোদের ধরনটা অজান্তেই ফুডাহলিক এম্পায়ারের সাথে মিলে যাচ্ছিল।
বেনসন হাত বাড়িয়ে মিস্টার উডের সাথে করমর্দন করল। আমি ব্যাংকের অনেক এমপ্লয়িকে চিনি, কিন্তু তারা সবাই সমানভাবে অহংকারী আর কাঠখোট্টা, যেন এক একটা অত্যাধুনিক যন্ত্র। তাদের কেউই আপনার মতো এতটা ভদ্র না। আপনি যদি ব্যাংকে আমার সাথে দেখা করতেন তাহলে হয়তো এই কথা বলতেন না। মিস্টার উড প্রাণ খুলে হাসলেন। কুশল বিনিময়ের পর নতুন পোশাক পরা সেলেনা প্রায় লাফাতে লাফাতে ভাইবোনদের ভেতরে নিয়ে গেল। সে মাঝে মাঝেই তার স্বাভাবিক গলায় বলে উঠছিল, এলিজাবেথ তো আগেই চলে এসেছে। আবার পরক্ষণেই গলা নামিয়ে ফিসফিস করে বলছিল, মেলিসা, তোমার ভাইরা তো আমার কল্পনার চেয়েও বেশি হ্যান্ডসাম। আরে, আমার কান কিন্তু খুব প্রখর, যদিও তুমি আমার প্রশংসাই করছো। ক্লায়েন্ট নিরুপায় হয়ে সামনের দিকে হাঁটতে থাকা ১৬ বছর বয়সী মেয়ে দুটোর দিকে তাকিয়ে রইল। এটা তো ঠিক না। হ্যান্ডসাম হওয়ার তালিকা থেকে আমি এখনও বেশ দূরেই আছি। ইশ, মিস সেলেনা, বেনসন, আর আমাকে আপনি কতটা কুৎসিত ভেবেছিলেন? টাক পড়া, বিষণ্ন, ফ্যাকাশে চেহারার একটা মোটা মানুষ, যার চোখে কোনো প্রাণ নেই। ক্লাইন নিজের স্পিরিট ভিশনের চর্চা করতে করতে যাওয়ার পথে ভ্রুর মাঝখানে একটু চিমটি কাটল। মিস সেলেনা বেশ সুস্থ। সে খুব উত্তেজিত আর দারুণ খুশি মিস্টার উডের ফুসফুসে একটু সমস্যা আছে। ঠিক, আমি তার পাইপটা দেখতে পাচ্ছি। বেশ ভালো মুডে ক্লাইন পুরো ভিড়ের ওপর একবার চোখ বুলিয়ে নিল। এলিজাবেথ, মেলিসা চলে এসেছে। ঠিক সেই মুহূর্তে সেলেনা বেশ চটপটে গলায় তাদের পরিচয় করিয়ে দিল। নীল রঙের একটা ফ্রিল দেওয়া পোশাক পরা একটা মেয়ে হেঁটে এলো। তার প্রাকৃতিকভাবে কোঁকড়ানো বাদামি চুল আর মুখে বেশ মিষ্টি একটা বেবি ফ্যাট। মেয়েটাকে দেখে ক্লাইন একেবারে থমকে গেল, কারণ সে তাকে চেনে। আন্ডারগ্রাউন্ড মার্কেটে সেই তো এই মেয়েটাকে একটা অ্যামুলেট বেছে নিতে সাহায্য করেছিল। এলিজাবেথ প্রথমে মেলিসাকে সম্ভাষণ জানাল, তারপর বেনসন আর ক্লাইনের দিকে তাকাল। ও একটু চমকে গেল আর তার ভ্রু দুটো সামান্য কুঁচকে গেল, যেন সে কিছু একটা ভাবছিল। তবে একটু পরেই এলিজাবেথ হাসল আর এমনভাবে ভদ্রতা বজায় রেখে তাদের সম্ভাষণ জানাল যেন কিছুই হয়নি। ক্লাইনও এমন ভান করল যেন সে তাকে চেনে না। মিস্টার উডের সাথে সাথে তারা বসার ঘরের সোফায় এসে বসল। সেখানে তাদের পরিচয় হল ক্রিসের সাথে, যে কিনা সেলেনার ভাই, আর বাকি অতিথিদের সাথে। তাদের প্রতিবেশী মিস্টার শাউটকে নিয়ে বেনসন যখন ক্রিস আর অন্য সলিসিটরদের সাথে আনন্দে গল্প করছিল, তখন সেটা দেখে ক্লাইনের একটু ঈর্ষাই হল। এমন সহজে মানুষের সাথে মিশে যাওয়ার ক্ষমতা আমার নেই। সে ঘরের কোণের একটা টেবিল থেকে একটা ককটেল তুলে নিল আর চুপচাপ তাদের কথা শুনতে লাগল। মাঝে মাঝে মাথা নেড়ে হাসি মুখে তাদের কথায় সায় দিচ্ছিল। খুব বেশি সময় লাগল না, সব অতিথি চলে এলো আর আনুষ্ঠানিকভাবে ভোজসভা শুরু হয়ে গেল। যেহেতু অনেক বেশি অতিথি দাওয়াত করা হয়েছিল, তাই উড পরিবারের ডাইনিং টেবিলে সবার জায়গা হচ্ছিল না। এই কারণে ভোজসভার আয়োজনটা বাফে পদ্ধতিতে করা হয়েছিল। উড পরিবারের লেডিজ মেড স্টেক, রোস্ট চিকেন, ফ্রাইড ফিশ, ম্যাশড পটেটো ইত্যাদি খাবার পরিবেশন করে বিভিন্ন টেবিলে সাজিয়ে রাখল। উড পরিবারের ভ্যালেট মাংস কাটার দায়িত্বে ছিল, যাতে অতিথিরা তাদের ইচ্ছে মতো নিতে পারে। চমৎকার অ্যানামেলের প্লেট আর রূপোলি কাটলারি দেখে ক্লাইন একটু অবাক হয়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করল। তার মনে হল একটা মধ্যবিত্ত পরিবার হিসেবে উডরা একটু বেশিই খরচ করে ফেলেছে। তারা যখন এতই ধনী, তাহলে ক্রিসের নিজের বিয়ের প্রস্তুতি নিতে এত বছর কেন লাগবে? বোনের বলা আগের কথাগুলো মনে পড়তেই সে একটু ধাঁধায় পড়ে গেল। হ্যাঁ, হয়তো এই কাটলারিগুলো কেনার জন্যই টাকা জমাতে তাদের এত বছর সময় লেগেছে। এ ধরনের পরিবারগুলোর কাছে সমাজের চোখে নিজেদের সম্মানজনক অবস্থানটা ধরে রাখাটাই সবচেয়ে জরুরি। এমন সব মিশ্র অনুভূতির মাঝেই ক্লাইন একটা প্লেট তুলে নিল আর একটা ডাইনিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াল। সে কাঁটা চামচ দিয়ে মধু মাখানো এক টুকরো রোস্টেড মিট গেঁথে নিল। ঠিক তখনই মিষ্টি বেবি ফ্যাট গালওয়ালা এলিজাবেথ তার কাছে এলো। খাবারের দিকে তাকিয়ে ফিসফিস করে সে বলল, তাহলে আপনিই মেলিসার ভাই, আপনাকে ধন্যবাদ। আমি সেলেনাকে যে অ্যামুলেটটা দিয়েছি ওটা তার খুব পছন্দ হয়েছে। ও বলেছে ওটা পরার পর থেকেই সে নিজেকে অনেক বেশি সুস্থ অনুভব করছে। সেলেনা অ্যামুলেট ক্লাইনের হঠাৎ মনে পড়ে গেল কেন সে তার পাশের মেয়েটার জন্য ওই অ্যামুলেটটা বেছে দিয়েছিল। রহস্যবিদ্যায় আগ্রহ আছে এমন একজন বন্ধুকে জন্মদিনের উপহার হিসেবে দেওয়ার জন্যই ওটা কেনা হয়েছিল। সেই বন্ধুটা কি তবে সেলেনা? সেলেনা রহস্যবিদ্যা সম্পর্কিত জিনিসপত্র পছন্দ করে? ক্লাইন ভদ্রতা বজায় রেখে হাসল, তবে তার ভ্রু দুটো সামান্য কুঁচকে গেল। এটা হয়তো নিছকই প্ল্যাসিবো ইফেক্টের মতো কিছু একটা হবে। কথাটা বলার পর সে অপেক্ষা করতে লাগল কখন এলিজাবেথ সম্রাট রোজেল গুস্তাভো এর প্রশংসা শুরু করবে। তবে এলিজাবেথের চেহারায় ফুটে উঠল শুধুই বিভ্রান্তি। প্ল্যাসিবো ইফেক্ট জিনিসটা কি? এর মানে হল পুরো ব্যাপারটাই মানসিক। মাঝে মাঝে আমরা বিশ্বাস করি যে আমাদের অবস্থার উন্নতি হবে, আর সত্যিই শেষ পর্যন্ত আমাদের উন্নতি হয়। ক্লাইন খুব সাদামাটাভাবে বুঝিয়ে বলল, না, ও বলেছে আগে কেনা অ্যামুলেটগুলোর চেয়ে এটা একদম আলাদা। এটা পড়লে অন্যরকম একটা অনুভূতি হয়। এলিজাবেথ বেশ জোর দিয়েই বলল। সে মাথাটা একপাশে কাত করে ক্লাইনের দিকে একবার তাকাল, তারপর বেশ কৌতূহল নিয়ে বলল, আমি কখনোই ভাবিনি যে মেলিসার ভাই রহস্যবিদ্যায় এমন একজন বিশেষজ্ঞ হবে। আপনি তো জানেনই আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি,
তাই এ ধরনের বিষয়ের মুখোমুখি হওয়াটা খুব সাধারণ ব্যাপার। ক্লাইন বেশ দক্ষতার সাথে প্রসঙ্গটা ঘুরিয়ে দিল। তারপর জিজ্ঞেস করল, আপনিও কি টিঙ্গেন টেকনিক্যাল স্কুলে পড়ছেন? না, আমি আর সেলেনা মেলিসার পুরনো স্কুল ফ্রেন্ড। পরে ও টেকনিক্যাল স্কুলে চলে যায়। আমি কাছের আইভোস পাবলিক স্কুলে পড়ি, এলিজাবেথ খুব গুরুত্ব দিয়ে বুঝিয়ে বলল। একটা পাবলিক স্কুল বলতে এমন কোনো স্কুল বোঝায় না যেটা সরকার প্রতিষ্ঠা করেছে বা দেখাশোনা করে, বরং এটা এমন একটা স্কুল যেখানে সাধারণ জনগণের কাছ থেকে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। এটা ছিল ভালো গ্রামার স্কুলগুলোরই একটা উন্নত রূপ, যাদের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারে। স্কুলগুলো বেশ ব্যয়বহুল হতো, আর সেখানে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের পারিবারিক পটভূমি বিবেচনা করা হতো। এটা সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলোর সাধ্যের বাইরেও হতে পারত। সে আর খুব একটা কথা বলল না। নিজের খাবার বেছে নেওয়ার পর সে আবারও সেলেনার পাশে ফিরে গেল। আজকের দিনের মূল আকর্ষণকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর ভোজসভা ধীরে ধীরে শেষের দিকে চলে এলো। ক্লাইন আর বেনসনকে টেক্সাস হোল্ডেম নামের একটা খেলায় যোগ দেওয়ার জন্য ডাকা হলো। স্মল ব্লাইন্ড ছিল অর্ধেক পেনি আর বিগ ব্লাইন্ড ছিল 1 পেনি। অন্যদিকে মেলিসা, এলিজাবেথ, সেলেনা আর তাদের বন্ধুরা সবাই ওপরের তলায় চলে গেল। তারা সেখানে গল্প করছিল নাকি কোনো খেলা খেলছিল সেটা জানা গেল না। ক্লাইনের ভাগ্যটা বেশ খারাপই ছিল। সে প্রায় 20 রাউন্ডের মতো খেলল, কিন্তু একবারের জন্য ভালো কার্ড পেল না। বাধ্য হয়ে তাকে শুধু কার্ড ভাঁজ করে রেখে দর্শকের ভূমিকা পালন করতে হচ্ছিল। যখন সে আবার নিজের কার্ডগুলোর প্রান্ত উল্টে দেখল, তখন দেখতে পেল একটা 2 অফ হার্টস আর একটা 5 অফ স্পেডস। আমি কি একবার ব্লাফ করার চেষ্টা করব? ক্লাইন একটু ভাবল, কিন্তু শেষ পর্যন্ত সেই সাহসটা আর জোগাড় করতে পারল না। সে প্রতারণা করার জন্য ডিভিনেশন ব্যবহার করার প্রবল ইচ্ছাও দমন করল। সে নিজের কার্ডগুলো ঢেকে রাখল আর টেবিলে টোকা দিল, যার মানে সে কোনো ডাক দিচ্ছে না। তারপর সে উঠে দাঁড়াল আর বাথরুমের দিকে যাওয়ার জন্য টেবিল ছেড়ে বেরিয়ে এলো। রোজেল গুস্তাভো এরও মনে হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ছিল। খেলার এই স্টাইলটার নাম যে টেক্সাস হবে, এর জন্য সে আসলেই একটা অদ্ভুত কারণ খুঁজে বের করেছিল। ক্লাইন নিজের মাথা নাড়ল আর সামনের দিকে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে সে হঠাৎ থমকে দাঁড়াল। তার চোখের মণি দুটো সংকুচিত হয়ে এলো। তার আধ্যাত্মিক অনুভূতি তাকে জানান দিচ্ছিল যে ওপরের তলায় অদ্ভুত কোনো একটা শক্তির ওঠানামা চলছে।